প্রথম কথা হচ্ছে যে 180 দিন পরে 6 মাসের মাথায় বা পূর্ববর্তী সময়গুলোতেও আমার কাছে মনে হয় না যে এখন যারা সরকার চালাচ্ছেন তাদের অন্তত অধিকাংশই তারা মাথায় রাখেন যে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে একটা গণতন্ত্র পরায়ণ গণ অভ্যুত্থানের মাধ্যমে। গণতন্ত্র পরায়ণ গণ অভ্যুত্থান বলতে আমি বলতে চাইছি যে একটা কোনো গণ অভ্যুত্থানকে সংগঠিত করা যায় না, গণ অভ্যুত্থান হয়ে ওঠে, আপনি নিজে আমার চাইতে ভালো বুঝবেন। এবং কোনো একটা স্বৈরতান্ত্রিক প্রশাসন বা সরকার বা কর্তৃপক্ষের বিরুদ্ধে যখন সকল শ্রেণীর মানুষ রাস্তায় নামে, তারা সবাই দেশের কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, এমন কথা কোনো বাস্তবতা নাই। এটা কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের অভ্যুত্থান ছিল না, জনগণের অভ্যুত্থান ছিল। সেখানে কর্মীরা ছিলেন, কর্মীরা অনেক সংগঠকের ভূমিকা পালন করেছেন, নিঃসন্দেহে তাদের স্যাক্রিফাইসও আছে। কিন্তু এটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন একটা সরকারের পতন ঘটে, এক্সকিউজ মি, এবং সেখানে যখন হাজারের উপরে তরুণ তরুণী, বৃদ্ধ কিংবা নারী পুরুষ শিশুর মৃত্যু ঘটে, কয়েক হাজার যখন পঙ্গুত্ব বরণ করে, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এবং তার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যখন একটা সরকার গঠিত হয়, ঔচিত্যমূলক কথা হচ্ছে তাদের মনে রাখা দরকার যে কাদের রক্তের উপর দাঁড়িয়ে এবং কাদের পঙ্গুত্ব, কাদের নিপীড়ন নির্যাতনের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে। এটা এই কারণে মনে রাখা দরকার যে পুরো 15 বছর, তারও আগে 15 বছর ধরে সংগ্রাম হলেও পুরো সংগ্রামটার মধ্যে বিএনপির নিজের, অপরাপর রাজনৈতিক দলগুলোর, সমাজের বিভিন্ন অংশের এবং সর্বশেষ যে তরুণ তরুণীর রাজনীতি গণ অভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন এবং যারা এখনও বেঁচে আছেন হাজার হাজার, তাদের আকাঙ্ক্ষার পরিপূরক একটা কর্মকাণ্ড পরিচালিত হওয়া হচ্ছে সরকারের দায়িত্ব এবং দায়। সেই ক্ষেত্রে সব পার্টি মিলে কারোর কিছু কিছু ব্যতিক্রমী নোট অফ ডিসেন্ট ছাড়া একটা চার্টারও হয়েছিল যে রাষ্ট্র, রাজনীতি, সমাজ এবং অর্থনীতির কী ধরনের গণতান্ত্রিক রূপান্তর সংগঠিত হবে। আপনি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে সেগুলো নিয়ে বিতর্ক আছে বা বিতর্ক হয়েছে। প্রশ্ন হচ্ছে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাধারণভাবে অতীতের দিনগুলোর সঙ্গে যে পদ্ধতিতে রাজনীতি, রাষ্ট্র পরিচালিত হচ্ছে, জাতীয় সংসদ পরিচালিত হচ্ছে, তার মধ্যে কোনো মৌলিক পরিবর্তন গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের সঙ্গে যেভাবে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো, তার সঙ্গে এখন যেভাবে পরিচালিত হচ্ছে তার কোনো মৌলিক পার্থক্য নাই। কিছু কিছু ইনিশিয়েটেড হয়েছে সংস্কারের, কিন্তু আপনি লক্ষ্য করুন যে এখনো পর্যন্ত বাংলাদেশের যে মন্ত্রিপরিষদ, যে সরকার, সেইটা সেই যে 1972 সালের সংবিধান প্রণীত হয়েছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি যত বড়ই হন না কেন, অর্থাৎ সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত আছে প্রধানমন্ত্রীর কাছে। বাকশাল আমলে পরবর্তীকালে কেন্দ্রীভূত হয়েছিল প্রেসিডেন্টের কাছে, সামরিক শাসকদের আমলে হয়েছিল প্রধান সামরিক আইন প্রশাসকের কাছে, তারপরে বিএনপি এবং আওয়ামী লীগের আমলে আবার এটা প্রধানমন্ত্রীর কাছে। অথচ গণ অভ্যুত্থানের একটা অন্যতম প্রধান দাবি ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার ভারসাম্য তৈরি, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা। কিন্তু তার কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখছি না। এবং তারা মুখে যে সমস্ত কথাবার্তা বলেছে, নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে, সংস্কারের চার্টারের মধ্যে বলেছে, সেগুলো আমরা পরিষ্কারভাবে কোনো গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে ইন্টারিম পর্যায়ে প্রফেসর ডক্টর ইউনূসের সময়ে যে দু একটা আইন হয়েছিল, যেমন ধরুন রাষ্ট্রের বিভিন্ন ব্রাঞ্চের ক্ষমতার পৃথকীকরণ, সেই ক্ষেত্রে বহু বছর ধরে দেশের মানুষের, আইনজীবী সমাজের, বুদ্ধিজীবী সমাজের, বিভিন্ন রাজনৈতিক দলের দাবি এবং বিচার কার্যের সঙ্গে যারা জড়িত তাদের অপ্রত্যক্ষভাবে তাদের দাবি ছিল
নির্বাহী বিভাগ থেকে আপনার বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করার ব্যবস্থা। সেখানেও আমরা দেখতে পেলাম যে সেই যে আইনটা বানানো হয়েছিল সেই আইনটাও পরিবর্তন করা হয়েছে, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে, নতুনভাবে এখনো পর্যন্ত করা হয়নি। একটা সরকারকে রাজনৈতিকভাবে অ্যাকাউন্টেবল রাখবার জন্যে, অর্থনৈতিকভাবে দুর্নীতিমুক্ত রাখবার জন্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখবার জন্য একটা রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান থাকে। এখানে যেমন অ্যান্টি করাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, তথ্য কমিশন, এগুলো কিন্তু ঠিক নতুন করে তাদেরকে আরও এম্পাওয়ার করে মানুষের স্বার্থের পক্ষাবলম্বন করে অধিকারের সম্প্রসারণের মাধ্যমে শক্তিমান করে তোলার ব্যাপারে সরকারের কোনো আমি উদ্যোগ দেখছি না। এটা হচ্ছে সরকারি দলের দিক থেকে একটা অবস্থা, রাজনৈতিক দিক থেকে। অন্যদিকে এই মুহূর্তে সরকারিভাবে বিরোধী দল হচ্ছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের রাজনীতির কথা আপনার আমার বলবার অপেক্ষা রাখে না, প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি তারা এটা অবশ্য লুকায় না, তারা একটা ডানপন্থী রাজনৈতিক সংগঠন। তারা ধর্মীয় অনুশাসন চায়। যতক্ষণ পর্যন্ত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করতে না পারে তারা এই সিস্টেমের মধ্যে কাজ করে এবং তারা তাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্য দিয়ে আমরা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমাজের মধ্যে তাদের যে আধিপত্য ক্রমান্বয়ে তৈরি হচ্ছে। এইখানকার আমাদের সমাজের আবহমান কাল ধরে কতগুলি লোকায়ত মুসলিম সংস্কৃতি ছাড়াও অন্যান্য এখানে যে পারস্পরিক ধর্মীয় সহনশীলতার ব্যাপার, এগুলো ক্রমে ক্রমে খর্ব হচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে নৌকা বাইচের মতো অনুষ্ঠানের মধ্যে, গানের অনুষ্ঠানের মধ্যে আপত্তি আসছে, মেয়েদের খেলাধুলার ব্যাপারে আপত্তি আসছে, তারপরে এখানে মাজার ভাঙার সংস্কৃতি চালু হয়েছে। এই যে এই সমস্ত ঘটনাগুলো একটা উগ্র ডানপন্থী রাজনীতির উত্থানের একটা লক্ষণ হিসাবে সমাজের সামনে খুব পরিষ্কারভাবে প্রতিভাত আছে। এর পরিপক্ষ হিসাবে বিএনপি নিজেকে একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বলে দাবি করে। এখানে যে একটা লিবারেল ডেমোক্রেটিক একটা সহনশীল সাংস্কৃতিক পরিবেশ তৈরি করবার জন্য যে সাংস্কৃতিক রাজনীতি করা দরকার, সেটা আমরা না সরকার রাষ্ট্রের পক্ষ থেকে না বিএনপির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলির দিক থেকে আমরা দেখতে পাই। ফলে রাজনৈতিকভাবে এই কারণে আমি বলেছি যে এটা যে একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার, যে গণঅভ্যুত্থানের মধ্যে সমাজ এবং রাষ্ট্রের রাজনীতি এবং সংস্কৃতির আরও বেশি গণতন্ত্রায়নের আকাঙ্ক্ষা জড়িত ছিল, যেগুলো সেদিনকার মিছিল, মিটিং, স্লোগান, ফেস্টুন, দেয়াল লেখনের মধ্যে খুব পরিষ্কার ছিল, সেগুলো যদি এই মন্ত্রী সাহেবরা, সরকার প্রধান সহ অন্যরা এটা মনে রাখতেন রাজনৈতিক দল, তাহলে বোধ হয় আমরা একই সেই থোর বড়ি খাড়া এবং খাড়া বড়ি থোরের মধ্যে আমরা থাকতাম না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। অর্থনৈতিক দিক থেকে যদি বলি, আমি একথা স্বীকার করবার কোনো সুযোগ নেই যে আওয়ামী লীগ যে ধরনের একটা লুটপাটের অর্থনীতি, দুর্বৃত্তপরায়ণ অর্থনীতি তৈরি করেছিল, সেখানে ব্যাংকগুলি লুটপাট হয়েছে, বিদেশে অনেক টাকা পাচার হয়েছে, ফলে উপর দিয়ে কতগুলো কসমেটিক পরিবর্তন হলেও আপনার অর্থনীতির ভিতরের থেকে দুর্বল হয়েছে। এটাকে শক্তিমান করে দাঁড় করানোর একটা দায়িত্ব অভ্যুত্থান পরবর্তী সরকারের ছিল। কিন্তু আমরা বাস্তবে লক্ষ্য করতে পারছি, যেমন ধরেন আপনি প্রতিদিন পত্রপত্রিকা বা সরকারের বক্তৃতা আপনারা দেখতে পাবেন যে বিদেশি বিনিয়োগ কী করে এখানে আসবে, এফডিআই ফ্লোর জন্য কত বিশেষ বিশেষ নানান ধরনের স্পেশালিস্ট নিয়োগ করা হচ্ছে। কিন্তু তারা যেটা অনুমান করি আমি যে বুঝতে পারছে না, সেটা হচ্ছে এই যে একটা দেশের যখন নিজেদের শিল্প বন্ধ হয়ে যায়, যখন রাজনৈতিক স্থিতিশীলতা বা অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে না, তখন আপনি যতই বিদেশি বিনিয়োগের জন্য চেষ্টা করেন না কেন, যত MOU আপনারা স্বাক্ষর করেন না কেন, এটা শেষ পর্যন্ত এই বিনিয়োগটা আসবে না। এই কারণে যে বিনিয়োগকারীরা কোনো দেশেই, বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশেই যায় না সেই দেশের উপকারের জন্যে। তার নিজের লাভ যেখানে বেশি হবে সেখানে সে যাবে।
তার মধ্য দিয়ে যেখানে বিনিয়োজিত হবে তার পুঁজি, সেই দেশ কিছু উপকৃত হতে পারে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত গ্যাসের অভাবে, বিদ্যুতের অভাবে বাংলাদেশে গত 6 মাসে প্রায় 1000-এরও বেশি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এই শিল্প কারখানা বন্ধ হওয়ার অর্থ হচ্ছে এগুলোর মধ্যেকার শ্রমিকদের জীবন একটা ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এখানে পুঁজির সঞ্চালন, টাকার প্রবাহ এগুলি বন্ধ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের যদি এই অবস্থা হয় গ্যাস এবং বিদ্যুতের অভাবে, এবং এর অর্থ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত দুর্বল অবস্থার মধ্যে পড়েছে। এবং এইটা সরকারের মন্ত্রীদের কথা যদি আমরা সত্য ধরে নেই, গ্যাসের মন্ত্রী বলেছেন যে আমাদের এখন দিন গোনা ছাড়া কোনো পথ নাই, 2 বছর লাগবে। অর্থমন্ত্রী বলেছেন যে এখন এই সংকটের ব্যাপারে তাদের পুরোপুরি এই সংকটটা তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এটা তো একটা অত্যন্ত হতাশাজনক কথা। অর্থাৎ 2 বছর ধরে গ্যাস চুলা জ্বালানো থেকে বাড়ির শুরু করে ইন্ডাস্ট্রির বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে 2 বছর বসে বসে গুনবে, তাহলে এই শ্রমিক কর্মচারীদের কী হবে? ব্যাংক থেকে টাকা এনে যে সমস্ত শিল্পপতিরা বিনিয়োগ করেছেন তার সুদ কীভাবে দেওয়া হবে? এরও আগের ঘটনা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময়ে যে আপনি লক্ষ্য করুন, জুলাই মাস ছিল, অনেক ধরনের কলকারখানার যারা ঋণ নিয়ে, বড় ব্যবসা ঋণ নিয়ে হয় ব্যাংক থেকে, এটা ব্যাংকেরও ব্যবসা, সরকারেরও আপনার শিল্পেরও ব্যবসা। তো সেখানে অনেকগুলি ব্যাংক অনেক কারখানাকে রিশিডিউলিং করতে পারে নাই। আন্দোলন শেষ হলে করবে তারা কথা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেকেরটাই করা হয় নাই। যাদের রাজনৈতিক প্রভাব ছিল, বিএনপির সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তারা শেখ হাসিনা সরকারের পতনের 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক প্রভাব দিয়ে বড় বড় নেতাদের অথবা বড় বড় আপনার কারখানার মালিকদের, তারা সেটা করে ফেলতে পেরেছে। মাঝারি শিল্প, ছোট ছোট যারা শিল্পে ছিল, যারা বহু বছর ধরে এগুলোকে দাঁড় করিয়ে আস্তে আস্তে করছে, তারা তখন একবার সেই ধাক্কায় কতগুলি বন্ধ হয়েছে, এখনও খোলে নাই। পরবর্তীকালে এখন এই গ্যাস এবং বিদ্যুতের অভাবে আরেক পশলা এই ঘটনা ঘটতে যাচ্ছে। এইটা থেকে বেরোনোর কি পথ? সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট কিন্তু আমরা কোনো সেন্স অফ ডিরেকশনও দেখতে পাচ্ছি না। মানুষ প্রশ্ন করে আমাদের দেখলে যে এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমস্ত যত মন্ত্রী আছে, তার সঙ্গে একটা প্রতিমন্ত্রী আছে, কোথাও এখন 2টা প্রতিমন্ত্রী হয়েছে, সঙ্গে উপদেষ্টা আছে। এত উপদেষ্টা সম্বলিত কোনো সরকার বাংলাদেশ কখনো দেখে নাই। তাহলে এতগুলি উপদেষ্টা, এতগুলি মন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদের মধ্য থেকে এখন সরকার যদি বলে যে 2 বছর অপেক্ষা করতে হবে বা কী করতে হবে, পুরো নিয়ন্ত্রণ তাদের উপর, পরিস্থিতির উপর নাই, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এই অর্থনৈতিক অবস্থার যদি অব্যাহত থাকে এরকম, দেশে পেটি ক্রাইমস বাড়বে, মানুষের আপনার কর্মসংস্থান কমতে থাকবে, চাকরি হারাবে, এবং সেগুলোর নেতিবাচক প্রভাব সমাজের আইনগত অবস্থার উপর এগুলো পড়বে। ফলে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা এই সরকারের রীতিমতো বড় ধরনের ব্যর্থতা বলে আমি মনে করি। এখনো পর্যন্ত আপনি লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী নিজে সুন্দর সুন্দর কথা বলেন, আর স্বাভাবিক জীবনযাপনের একটা ধারণা দেন, টি-শার্ট পরে কিংবা সাধারণ শার্ট পরে চলাফেরা করেন। এটাতে মানুষ হয়তো তাকে অনেক ভালোবাসে, কিন্তু তাদেরকে রাজনীতিক হিসেবে, সরকার প্রধান হিসেবে তার মনে রাখা দরকার, কিংবা তার উপদেষ্টাদের তাকে জানানো দরকার, বলা দরকার যে মিষ্টি কথায় কিন্তু শেষ পর্যন্ত মানুষের যে বাস্তবিক সমস্যার সমাধান হয় না, এবং যদি না হয় উনি সুন্দর কথা বলতেন, সেইটা দিয়ে কিন্তু আপনার দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা অব্যাহত থাকবে না। সবচেয়ে বড় কথা, আমি আপনার সাথে একটা আশঙ্কার কথা বলে যাই। তারা হয়তো, যারা এখন রাষ্ট্র পরিচালনা করেন, তারা হয়তো মনে করতে পারেন তাদের 2/3 মেজরিটি আছে সংসদে, এবং তাদের বিরাট পার্টি, সে কারণে তারা অনেক দিন ধরে পপুলারিটি ধরে রাখতে পারবেন।
এইটা যদি মনে করেন তাহলে একটা ভুল হবে। বড় বড় গণ অভ্যুত্থানের পরে মানুষ এই গণ অভ্যুত্থানগুলি মানুষের এক ধরনের ভেতর একটা ক্ষমতায়নের ধারণা তৈরি করে। যদি আপনার মানুষের সব বাস্তব সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তার পাশাপাশি মানুষ যদি দেখে যে মন্ত্রী, এমপি কিংবা সরকারি দলের লোকেরা তাদের ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের বাড়িঘর আক্রমণ করবার জন্যে কিন্তু 17 বছর অপেক্ষা করবে না। কারণ এই 17 বছর পরে অনুষ্ঠিত যে গণঅভ্যুত্থান, সেইটার মধ্য দিয়ে সে যে এমপাওয়ার্ড ফিল করে, সে কিন্তু রাস্তায় নামবে। লক্ষ্য করুন, আজকে আমরা যখন কথা বলছি, এই দিনই বুরুঙ্গামারিতে সারের সিন্ডিকেশন যখন হয়েছে বলে এলাকার মানুষের কাছে মনে হয়েছে, তখন কিন্তু কৃষকরা সার লুট করে নিয়ে গেছে। অর্থাৎ সে যখন দেখবে, আজকের খবর বলছেন এটা? জি। তো প্রশ্নটা হচ্ছে যে যখন দেখবে যে সব কিছু ঠিকঠাক চলছে না, তার সে ন্যায্য পয়সা দিয়ে কিনবার জন্য তার সারের পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না, সরকারের নির্ধারিত দামে না দিলে সিন্ডিকেটের লোকেরা আপনার দাম বাড়িয়ে দিচ্ছে, তখন কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তিমান সে নিজেকে বোধ করেছে, যে এত বড় একটা সরকারকে তার সমস্ত পুলিশ, মিলিটারি, দলীয় মার্শাল যাকে উপড়ে ফেলা যায়, উৎখাত করে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, সেইখানে এই যে বিভিন্ন ছোট ছোট এমপির এলাকাগুলো, এটা কিন্তু খুব নস্যি জনগণের কাছে। এইটা যদি এই সরকার গণঅভ্যুত্থানের অন্তর্গত শক্তি এবং তার যে দীর্ঘস্থায়ী প্রভাব, এইটা যদি বুঝতে না পারে, মনে রাখতে না পারে, দেশ তো বিপদে পড়বেই, তারা নিজেরাও বিপদে পড়বেন। সাংস্কৃতিক দিক থেকে ইতিমধ্যে আমি আপনাকে ইঙ্গিত দিয়েছি। আপনি লক্ষ্য করুন যে আমি একটা কথা বলবো যে সমাজের তথ্য সরবরাহের প্রশ্নে আগে আওয়ামী জমানায় যেই ধরনের প্রতিবন্ধকতা রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে তৈরি করা হতো, সেগুলি এই মুহূর্তে অনুপস্থিত। ছোট 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 কিছু কিছু লক্ষণ দেখা যায়। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, অন্তত সরকারের, যে যেই অবস্থা আওয়ামী লীগ আমলে ছিল, সেগুলো লোকেদের পছন্দ হয় নাই বলেই গণ অভ্যুত্থানের মানুষ রক্ত দিয়েছে। ফলে আওয়ামী লীগ এই কাজ করত, সুতরাং এইটা বিএনপিরও করার অধিকার আছে বা ন্যায্যতা আছে, এই চিন্তা বিএনপিওয়ালাদের মাথা থেকে সরিয়ে দেওয়া দরকার, জামাত ইসলামের মাথা থেকে এটা সরিয়ে দেওয়া দরকার। আপনি লক্ষ্য করুন, এই যে বিচার প্রক্রিয়াটা চলছে আইসিটিতে, আমাদের প্রফেশনাল দিক থেকে এবং একজন সচেতন নাগরিক হিসেবে দাবি করে আমি বলতে চাই যে যারা গণতন্ত্র চেয়েছে বলে শিক্ষার্থীদের উপর গুলি করেছে, হত্যা করেছে, সেইখানে যিনি এটার হুকুম দিয়েছেন, যারা এই হুকুম বাস্তবায়ন করেছেন এবং ঘটনাটা ঘটে যাওয়ার পরে যারা সেইটা সমর্থন করেছেন, তিনটাই অপরাধ। কিন্তু তিনটা একই মাত্রার অপরাধ হতে পারে না। একটা যে হুকুম দিয়েছেন যে তাদেরকে গুলি করে হত্যা করো, তার ক্ষমতায় থাকবার জন্যে মন্ত্রীরা বা প্রধানমন্ত্রীর দফতর, আর যাদের আইন শৃঙ্খলা রক্ষা করবার কথা, তাদের কোনো আইনের কিতাবেই আছে কোনো অবৈধ আদেশ মান্য করা তাদের বাধ্যকতা নাই, আনলফুল কোনো অর্ডার তারা মানতে বাধ্য নন, কিন্তু তারা এটা সব কিছু করেছে। এই সময়ে সাংবাদিকদের একটা অংশ এই ঘটনাগুলিকে পরবর্তীকালে তারা এটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করেছে। তিনটাই অপরাধ, কিন্তু তিনটা একই মাত্রার অপরাধ নয়। ফলে সবগুলি অপরাধ একই আদালতে, একই আইনে সংগঠিত হতে পারে না। আপনারা লক্ষ্য করুন যে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কারভাবে বলেছিল যে সাংবাদিকদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে, অভিযোগ আনা হয়েছে এবং যাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, এখন হত্যা মামলার জন্য তো হত্যা করতে হয়, তো সাংবাদিক, বুদ্ধিজীবীরা আওয়ামী লীগদের সমর্থন করত, তাদেরকে আপনার একই ধরনের যে হত্যা করেছে, যে হত্যার নির্দেশ দিয়েছে, আর যে 10 দিন পর সমর্থন করেছে, তাকে একই ধরনের আইনে, একই ধরনের আদালতে বিচার করা যায় না। এটা আগে করা হতো। সেখানে তার কথা দিয়েছিল এগুলো স্ক্রুটিনি করবে, স্ক্রুটিনি করে তার সেগুলো বাছাই করে
সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তাদের নেতা নেত্রীরাও এই কথাটা বলেছে, ক্ষমতায় আসবার পরেও বলেছে, যেগুলো আমরা দেখছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণটা হয়তো আপনার নিজের কাছেও আমার কাছেও বটে, কারণ আমরা দুইজনেই এক সাংবাদিকের ভিকটিম হয়েছিলাম অন্তত জীবন একবার। সে মোজাম্মেল বাবু, 71 টেলিভিশনে আপনাকে আমাকে সহ তার সে অন্যায়ভাবে অনেক কাজ করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার উপর অন্যায় করা হয়েছে বলে আজকে অন্য একটা পরিস্থিতিকে আমি কি একই অন্যায় তার উপর করব? তাহলে এই পরিবর্তনটা হলো কেন? ধরুন একটা উদাহরণ হিসেবে বলছি, শাপলা চত্বরে যে নির্মাণবিক নৃশংস আচরণ আওয়ামী লীগ সরকার, র্যাব, পুলিশ মিলে করেছিল, সেই মামলায় একজন আসামি মোজাম্মেল বাবু। কিন্তু মোজাম্মেল বাবু সেই সময়ে সরকারকে দেখিয়েছে, আদালতে প্রদর্শন করেছে যে তার আগে পরে 3-4 দিন সে দেশে ছিল না, এবং এটা সরকারের কাছে প্রমাণিত। এখন তাকে সেই মামলায় যদি তাকে আপনার আইসিটির অধীনে, অনলি বিকজ আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের কিছু লোক তার উপর রাগ তো আপনারও আমারও আছে, নিশ্চয়ই সেই কারণে তাকে এই মামলা দেওয়া যায় না। এটা দেওয়া যায় না, দিয়েছে তো, কারণ সে তো দেশে ছিলই না তখন। তখন প্রশ্ন হচ্ছে যে, একটা অন্যায়ের বিরুদ্ধে বিজয়ী সংগ্রামের পরে যারা ক্ষমতা আসে, তারা যদি একই ধরনের অন্যায় করতে থাকে, তাহলে এই যে শহীদের রক্ত বৃথা যায়। যারা হচ্ছে তারা তো ইতিবাচক সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তন চেয়েই তো এই সংগ্রামটা করেছিল। তো সেগুলো তারা দেখবে যে তারা প্রতারিত বোধ করবে। এই সুযোগে জামাত ইসলামী একটা পার্টি যে ইতিহাসের ব্যাপারে মিথ্যা বলে, নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে মিথ্যা বলে, এবং তাদেরকে যারা রাজনৈতিকভাবে, মতাদর্শগতভাবে তাদেরকে বিরোধিতা করে, আমি নিজে করি, সেগুলোর রাজনীতিগত এবং মতাদর্শগত উত্তর দেওয়ার বুদ্ধিবৃত্তিক অ্যাবিলিটি না থাকবার কারণে, এবং থাকা সম্ভব নয়, কারণ একটা প্রতিক্রিয়াশীল শক্তি, একটা প্রগতিশীল চিন্তাকে খর্ব করা খুব সহজ কাজ নয়। সেই কাজটা না করতে পারে আপনি চিন্তা করতে পারেন, তারা ইসলামের কথা বলে, আল্লাহ নবীর কথা বলে, অথচ তাদের একটা টিম আছে, একটা টিম, 60-70 জনের একটা টিম, তাদেরকে বেতন দেওয়া হয়, তাদেরকে যন্ত্রপাতি দেওয়া হয়, তাদের কাজ হচ্ছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ পক্ষের নামে কুৎসা রটনা করা, মিথ্যে বলা, এটাই তার সার্বক্ষণিক তার কাজ। এবং সর্বশেষ তারা যেটা করছে, এমনকি তাদের পরিবারবর্গের কাছে কুৎসা রটনা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পরিবারবর্গ, আপনি চিন্তা করতে পারেন কতটা নিচে নামতলে, তারা কতটা অমানুষ হলে, এবং সত্যবাদিতার পথ থেকে কত দূরবর্তী থাকলে, এবং কুৎসা রচনা করা, ইসলামের যতগুলি পাপ বলা হয় এর মধ্যে একটা অন্যতম প্রধান পাপ হলো এটা, এগুলি তারা করতে থাকে। তো প্রশ্ন হচ্ছে যে, এই যে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে, এটা তো সরকার জানে, তাহলে সরকার তো জামাত ইসলামের এই সমস্ত কারা করছে, কাদের বিরুদ্ধে করছে, এটা তারা জানে, তাদেরকে ইনডালজেন্স দিচ্ছে, এবং আমি মনে করি এইটাও একটা অপরাধের কাজ করছে। ফলে যেটা দাঁড়ায়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে আমাদের এই সরকারকে নিয়ে, বিশেষত গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত এই সরকারকে নিয়ে সন্তুষ্ট থাকবার কোনো সুযোগ আমি দেখছি না। থ্যাংক ইউ। প্রশ্নটা হচ্ছে যে, গ্যাস এবং তেলের যে সংকটটা হবে, সেইটা তো ক্ষমতা আসার প্রথম দিন থেকে এটা চিন্তা করার কথা ছিল। কারণ যে ইরান যুদ্ধের যে ঘটনা, তো সেটা সারা পৃথিবীতে যারা বুদ্ধিমান সরকার, তারা সেগুলির প্রস্তুতি নিয়েছে। এই ব্যাপারে সত্যিকার অর্থেই একটা সংকট তৈরি হয়েছে, এটা অস্বীকার করবার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, আমাদের এখানে যে আমাদের সমুদ্রে যে দুটো আপনার এলএনজিকে গ্যাস তৈরি করে আমাদের বিদ্যুৎ গ্রিডে দেওয়ার কথা, একটা আজকে নষ্ট হয় তো আরেকটা কালকে নষ্ট হয়, ওইটা ঠিক হয় তো এটা ঠিক হয় না, দুটোর মধ্যে আবার একটা যখন ঠিক হয় তখন হচ্ছে এলএনজি নিয়ে এসে গ্যাসিফাই করে দেওয়ার জন্য সেই ইয়ে থাকে না, অন্য বোটস থাকে না। এই যে এটা তো অব্যবস্থাপনা। দ্বিতীয়ত সেইগুলি ওইখান থেকে কিনে এনে ওই গ্যাস
ওর মধ্যে ঢোকানোর জন্য যে সমস্ত কোম্পানিগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা সেগুলো বিতর্ক আছে, না সংশ্লিষ্ট মন্ত্রীদের পছন্দের লোকদেরকে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। একটু আমি আপনাকে একটু করি, সেটা হচ্ছে কি যে অ্যাক্সেলারেট কিংবা সামিট তাদের দুটো এলএনজি টার্মিনাল মানে যে কার্গো আছে ওইটা তো এই ভালো হয়, এই যেটা আপনি বলেছেন, কিন্তু এগুলো ভবার পেছনে কারণ একটা, আপনি নিজে সাংবাদিক সম্পাদক একটা পত্রিকার একটা মাত্র পত্রিকা একটা নিউজ করেছিল যে বিএনপির একটা সিন্ডিকেট টাইপের, মানে যারা এই ব্যবসাগুলো করে তারা এলএনজি ইম্পোর্ট তো তখন স্পটে কিনি, ইম্পোর্ট করি, তাছাড়া কোনো উপায় নেই, এইটা কেনার জন্য 3টা কার্গো বা 5টা কার্গোর ব্যাপারে তারা চাপাচাপি করেছে, তাদেরকেই দিতে হবে। তাদের ঝগড়ায় সিদ্ধান্ত হয়নি বলে এটা ইম্পোর্ট বন্ধ হয়েছে, ভার্চুয়ালি আর ইম্পোর্ট করাই হয়নি। তারপরে তো এখন যেটা আটকে গেছে, মানে ঠিক করতে গিয়ে দেখে যে ঠিক হয়েছে, আবার পরে দেখে হয়নি, এটাকে আবার ঠিক করতে পারবে কবে তার ঠিক নেই। তো এই যে এত বড় অব্যবস্থাপনার কারণে ইম্পোর্ট করাই হলো না, মানে যদিও দিতে বলা হচ্ছে যে যুদ্ধের কারণ ইরান আর এই কিংবা হুরমুজ বন্ধ রাখার কারণ, কিন্তু ওই যে একটা জাহাজ আছে, 5টা জাহাজ নাকি ভর্তি করে আসবার কথা ছিল, একটা জাহাজও আসে নাই। এগুলো তো মানুষ জানেও না ভালো করে, তারা জানতে দেয়নি। আর একটা জিনিস দেখেন, বলি আপনাকে, তারপরে আপনি আপনার কথা বলেন। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে আমাদের এখানে কোল নিয়ে একটা অল্টারনেটিভ এনার্জির অনেক আলোচনা হয়েছে। তো তখন বলা হলো যে আমাদের বড় পুকুরিয়াতে মানে ভালো রকম কয়লা পাওয়া গেছে, কিন্তু এইটা তো ওপেন পিট করা যাচ্ছে না, ক্লোজ পিট করতে হবে। এবং কেন করা যাচ্ছে না, কত বড় ভূমিধস একটা নেমে যেতে পারে, অনেক কথা বললো নদীটা নষ্ট হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে, অনেক কথাবার্তা সবই শুনে সবাই অ্যাগ্রি করলো। ওই আন্দোলন হলো ওই জায়গাতে কিন্তু, এবং সেই মানে ইয়েতে ফুলবাড়িয়াতে ভারতীয় কথা মারাও গেল 2-3 লোক। তারপরেও কিন্তু তারা তখন ওপেন পিটের পক্ষে বলেনি। এখন সেদিন সরকারের উপদেষ্টা বলেছেন যে কোনো উপায় নেই, আমাদেরকে ওপেন পিট করতে হবে। তো এই ওপেন পিট করেন যদি, তাহলে সমস্ত জায়গায় যে ভূমির যে বিনষ্ট হবে সেটার কী করবেন? এখন নিজের ক্রাইসিস সামাল দিতে না পেরে আপনি প্রকৃতির উপরে বিপর্যয় নিয়ে আসছেন, সেই জিনিসের দিকে ধাবিত হচ্ছেন। এইটার উপরেই বা কী বলবেন? সব মিলে আমি বলতে চাইছি এই কথা যে গভর্নমেন্টের মিসম্যানেজমেন্ট একটা এখানে বড় ফ্যাক্টর হিসেবে কিন্তু আস্তে আস্তে এক্সপোজড হচ্ছে। প্রথম দিকে হয়তো আমিও মনে করেছি, আপনি মনে করেছেন, অন্যরা মনে করেছে যে তা কী করবে, এত বড় একটা যুদ্ধ, হরমুজ বন্ধ, আসতে পারছে না, কাতার এখন আমাদেরকে এনার্জি দিচ্ছে না, এটা তো হবেই। কিন্তু পেছনের স্টোরি হচ্ছে এই 6 মাসে এটার সাকসেস বলতে কিছু নাই, এখন কিছু বলতে পারছে না তারা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে সেই সরকারে যারা এসছেন তাদের অনেকেই বাংলাদেশকে চিনেন না, আমি বলছি না সবাই। এই যে যেই উপদেষ্টা বলেছে কোনো না কোনোভাবে ওপেন পিটের ব্যবস্থা করতে হবে, তার পূর্ব চিন্তার অভাবে, তাদের পূর্ব চিন্তার অভাবে, পূর্ব প্রস্তুতির অভাবে বাংলাদেশে এত যখন গণ অভ্যুত্থান ছিল না, তখনই ফুলবাড়িতে যে রক্তাক্ত সংগ্রাম হয়েছে, এই সরকারের চাইতে অনেক বেশি স্বৈরতান্ত্রিক একটা সরকার পিছু হতে বাধ্য হয়েছে, সেদিকে আর যাওয়ার কথা চিন্তা করে নাই। এবং এরপরে ওইখানে গিয়ে আবার ওপেন পিট করতে যাবে, এটা এই উপদেষ্টা সাহেব বুঝতে পারেন নাই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এটা করতে দিবে না মানুষ। আচ্ছা, আমরাও সেইটাই সমর্থন করব, মানুষ যখন আবার সংগ্রামে নামবে। আপনার সঙ্গে একমত যে এটা তার দক্ষতার অভাব, তার মিসম্যানেজমেন্ট, তার কমিটমেন্টের অভাব, এবং বাংলাদেশের যে ভেতরে যে আওয়ামী লীগ আমলে যে সমস্ত সিন্ডিকেটগুলি চলতো, এইটাই ভিন্ন রূপে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এক ধরনের চাঁদাবাজি হতো। 5ই আগস্টের 24-এর পরপর আমরা লক্ষ্য করেছি সেই চাঁদাবাজি কিছুদিন বন্ধ ছিল, বন্ধ থাকবার পরে আবার সেই চাঁদাবাজিটা শুরু হয়েছে, শুধু মুখ পরিবর্তন হয়েছে, দলীয় পরিচয় পরিবর্তন হয়েছে। তেমনি বড় বড় ব্যবসার মধ্যে নতুন নতুন সিন্ডিকেট গড়ে উঠছে। এটা নানান পত্রপত্রিকায় খবর বেরোচ্ছে, মানুষ এটা জানছে, বুঝতে পারছে। আমার খবর হলো যে আপনি যদি যে কোনো মন্ত্রীর অফিসে যান, এই মন্ত্রী সাহেবদের আদৌ কোনো কাজ করবার সুযোগ আছে কিনা। একজন মন্ত্রীর অফিসে প্রতিদিন 20 থেকে 25টা লোক সবসময় বসে থাকে, তাদের দলীয় লোক এই তদবির সেই তদবির এগুলো করে। তো এগুলো করতে অথবা তারা বাধ্য হয়। সেই ক্ষেত্রেও যদি সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে,
যে মন্ত্রীরা কাজ করতে পারবে কি পারবে না। তৃতীয়ত আরেকটা ব্যাপার যেটা দাঁড়িয়েছে, যখনই একজন কিন্তু মন্ত্রী, বলা হচ্ছে যে একদম নিয়মিত 9টার সময় প্রধানমন্ত্রী অফিসে যাচ্ছেন, পারলে ওভারটাইম করছেন, সন্ধ্যার পরেও কাজ করেন ওখানে, মানে ভাইব্রেন্ট সেক্রেটারি। আমি বিভিন্ন ভাইব্রেন্ট তো বটেই, কারণ আমাকে সংবাদ, আমাদের যে সংবাদপত্রগুলির একটা অ্যাসোসিয়েশন আছে, এডিটার্স কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে, সেইখানের দুটো বাস্তব সমস্যা নিয়ে আমাকে এই 6 মাসে দুবার 2জন মন্ত্রীর ঘরে যেতে হয়েছে কথা বলার জন্য, একজন তথ্যমন্ত্রী আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই যাবার পথে যেগুলি মন্ত্রণালয়ে পড়ে এবং যা খবর পেলাম, এর মধ্যে তো কোনো মন্ত্রীর পক্ষে কাজ করা সম্ভব না। আর মন্ত্রীরা যখন তদবির করতে থাকবেন, মন্ত্রণালয়কে যখন তার দলীয় লোকের কার্যালয়ে পরিণত করবেন, তার একটা তাৎক্ষণিক রেজাল্ট হবে ব্যুরোক্রেসির উপর, আমলাতন্ত্রের উপর তিনি প্রভাব হারিয়ে ফেলবেন। আমরা খবর পাচ্ছি, আমি যদি আপনি জিজ্ঞেস করেন তো না করতেই বলছি, যে আমি তো একটা অ্যাসাইনমেন্টে দিয়েছি কয়েকজনকে, যে মন্ত্রীদের উপর যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের উপর আমলাতন্ত্রের প্রভাব গণঅভ্যুত্থানের পরে কি বৃদ্ধি পেয়েছে না কমেছে। আমাদের যে রিপোর্ট আসছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে মন্ত্রীরা সময় মতন বা সঠিকভাবে তার আপন আপন ইস্যুগুলি যখন বুঝতে পারে না, কিংবা ঠিক মতো কাজ করে না, তখন আমলাতন্ত্র সবসময় এটা সুযোগ গ্রহণ করে, সে অবস্থার দিকে যাচ্ছে। ফলে একদিকে যে আপনার অর্থনীতি ম্যানেজমেন্টের যে একটা অদক্ষতা, তার সঙ্গে যদি দুর্নীতি পরপ্রবণতা এবং এই সিন্ডিকেট যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুততর সময়ের মধ্যে খারাপ অবস্থায় চলে যাবে। সেইটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু এদেশের মানুষ। সেই ব্যাপারে আমার মনে হয় সরকারের কোনো চিন্তার দিক থেকে সতর্কতা আছে কিনা আমি এখনও নিশ্চিত না। আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে করতে কোথায় যাবো সেটাই কথা। আমি আপনাকে বলেছিলাম যে গড়ে 800 কোটি টাকা ব্যাংক থেকে লোড করছে তারা। ওদিক দিয়ে ধরেন আমাদের বাজেট ঘাটতির পরিমাণ, সরকার কিন্তু ঋণ করতে হচ্ছে রেগুলারলি, রাজস্ব লক্ষ্যমাত্রা আহরণের লক্ষ্যমাত্রা করছে 7 লাখ কোটি টাকার মতো। কোনোভাবেই টাকা তুলতে পারবে তারা? বাজেট চালাবে যখন বাজেট প্রণয়ন হয় তখন এই আলোচনাগুলি উঠেছিল যে এইটা একটু ওভার অ্যাম্বিশাস আপনার রাজস্ব আদায়ের। আর গত 6 মাসে আপনার না, বিশেষত জুন থেকে শুরু করে আপনার রাজস্বের যে আপনি যদি খণ্ড খণ্ড করে দেখেন, যে সময়গুলোতে যত টাকা আসবার কথা মানতোয়ারি, সেগুলো তো আসছে না। আর দ্বিতীয়ত যদি আপনার ফ্যাক্টরি বন্ধ হয়, ব্যবসা বাণিজ্য গতি স্লথ হয়ে আসে, মানুষ যদি চাকরি হারায়, কর্মসংস্থান অভাব ঘটে, তখন তো 2 ধরনের ঘটনা ঘটবে। রাজস্ব আদায় আরও কমে যাবে এবং একই সঙ্গে ধরেন এই যে 18 লাখ সরকারি কর্মকর্তাদের বেতন আপনার 100% পর্যন্ত বৃদ্ধি করার যে ঘোষণা দিয়েছে, এবং সেটা যদি বাস্তবায়ন হতে থাকে এবং সমাজের অন্যান্য অংশ যখন দারিদ্র্যের মধ্যে পড়বে, তখন অন্য ধরনের এক ধরনের ইনফ্লেশন তৈরি হবে। সেগুলো অনেকগুলি সমস্যা এবং সামনে আসতে পারে। সেগুলো অ্যাড্রেস করবার যোগ্যতা এবং কমিটমেন্টের উপর নির্ভর করবে বাংলাদেশ এটাতে কীভাবে বাঁচতে পারবে। রামিক্সের উপর তো আরও অনেক প্রশ্ন করা যেতে পারে, কিন্তু আমি আপনার একটা বিষয় যেটা তুলেছেন সেটার উপর যাই। অন্তর্বর্তী সরকারের সময় করে 133টা অধ্যাদেশের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 2টো অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের মানে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের নয়, বিচারক নিয়োগ অধ্যাদেশ, এটা বাতিল করা হয়েছে আপনি বলেছেন। এবং কয়েকটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশে বলেছে যাচাই বাছাই করে আবার দিবে, মানে সেগুলো পাশ হয়নি। 133টা অধ্যাদেশের সবগুলো তো সংস্কারের সাথে যুক্ত ছিল না, এটা তো দৈনন্দিন কাজকর্ম চালাবার যে অধ্যাদেশগুলো ছিল, তার মধ্যে রাস্তার নাম বদল করা, কোনো ইউনিভার্সিটি এগুলো করা ছিল। কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে বা ইকোনমিক রাইট এস্টাবলিশ করতে পারে, সেই ধরনের বিষয়গুলো ছিল এইগুলো। যেমন যে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল, তারপরে ধরেন বলা হয়েছিল যে কনস্টিটিউশনাল পোস্ট, সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক, এগুলো যাতে ব্যালেন্স করে বিটুইন প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। আমি একটু বলি ভাই একটা কথা, আমরা অনেক সময় এরকম বলি যে যাতে প্রধানমন্ত্রী এবং
রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্স করা হয়। এটা ঠিক এরকম নয় যে কনস্টিটিউশনে এই দুটা পাওয়ার ব্যালেন্স করাবে। আমাদের কথা হলো যে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা যদি দিয়ে দেন তাহলে হি ক্যান বি অ্যাবসলিউট পাওয়ার করাপস, অ্যাবসলিউটলি যাওয়া হয়, অতএব ওইটা দেওয়া যাবে না, ওইখানে প্রেসিডেন্টকে শেয়ার করতে হবে। এবং সেই অনুযায়ী বলা হয়েছিল যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক পোস্টগুলোতে ইন্ডিপেন্ডেন্টলি প্রেসিডেন্ট যাতে নিয়োগ দিতে পারেন, তার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। এতদিন তো ছোটো জগন্নাথের মতো ছিল। এই ধরনের সমস্ত বিষয়গুলো তো সাসপেন্ডেড রয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? জি, সেটাই আমি বলছি। প্রশ্নটা হচ্ছে যে আপনার কথাটা কি যদি আমি আরেকটু জোর দিয়ে বলি, একজন ব্যক্তির হাতে, সেই ব্যক্তি যদি ফেরেশতাও হন, যদি ক্ষমতাসীন দলের তিনি যদি প্রশ্নাতীত শীর্ষ নেতা হন, সে একই ব্যক্তির হাতে যদি মন্ত্রী পরিষদের চিফ হিসেবে নির্বাহী, সর্বোচ্চ নির্বাহী কর্তৃত্ব রাষ্ট্রের তার হাতে তার হস্তগত থাকে, এবং একই সঙ্গে তিনি যদি রাষ্ট্রের আরেকটা অঙ্গ লেজিসলেচার অর্থাৎ আইন প্রণয়ন সভার প্রধান থাকেন, এই তিনটে ক্ষমতা যদি একজন মানুষের হাতে থাকে, সেই মানুষটা ব্যক্তিগতভাবে ভালো কি মন্দ তার উপর কিছু যায় আসে না। এই মানুষটা সাংবিধানিকভাবে এক কর্তৃত্বপরায়ণ মানুষ হয়ে উঠতে বাধ্য। বাংলাদেশের পুরো অতীতটা দিয়ে বিভিন্ন সময়কালে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের সংবিধান এখনও পর্যন্ত একটা সাংবিধানিক স্বৈরতন্ত্রকেই বয়ে চলেছে। ফলে আপনার সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রথম পথ হচ্ছে এই ক্ষমতার যে কেন্দ্রীভবন, এইটাকে বাদ দিয়ে বিকেন্দ্রীকরণ করা এবং এই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে এক ধরনের যোগাযোগ থাকার পরেও, পারস্পরিক নির্ভরশীলতা থাকার পরেও সেগুলোকে আরও পৃথক করবার চেষ্টা করা। এবং এই গণ অভ্যুত্থানের পেছনেরও যে আন্দোলন, সেই আন্দোলনগুলির মধ্যে এই দাবি দফাগুলো সমাজের ভেতর থেকে উঠে এসেছিল, যার কিছু কিছু, পুরো নয়, কিছু কিছু এমনকি জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যেও ইঙ্গিত দেওয়া ছিল। কিন্তু আমার মনে হয় না যে বিএনপির এমপি মন্ত্রীদের, তাদের এই মুহূর্তে তাদেরকে ইন্টারভিউ নিলে যে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তাৎক্ষণিকভাবে কী কী লেখা ছিল এগুলি তারা বলতে পারবেন কিনা। এই যে ক্ষমতায় যাওয়ার পরেই আপনার অতীত এবং সামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকারগুলি ভুলে যাওয়া, এর বিরুদ্ধে প্রতিদিন মনে করিয়ে দেওয়ার দায়িত্ব অন্যদের, বিরোধী দলের, এই যে মিডিয়ার, যারা সিভিল সোসাইটির, এগুলো এই দায়িত্ব পালন করা ছাড়া আপাতত আমি কোনো ব্যবস্থা অভিযোগ আছে সে তার শরীরদের কথাই মনে রাখে না, তো ম্যানিফেস্টো মনে রাখবে কি? সেটাই তো, এটাই আমাদের জন্য একটা সংকট হিসেবে দাঁড়িয়েছে। তবে এই যে ধরুন আপনার এবং আমার জীবন, বা এরকম আমাদের সময়ের যারা জীবন, তারা যে আমরা 30-40 বছর ধরে একই আলোচনা করে যাচ্ছি, ভিন্ন ভাষায়, ভিন্ন সময়ে, কখনো শান্ত অবস্থায়, কখনো নিপীড়নের অধীনে, এইটার থেকে মুক্তির একটা পথরেখা কিন্তু আপনাদের যারা রাজনীতি করেন তাদের সামনে আনার একটা দায় আছে। প্রায়শই লোকেরা জিজ্ঞাসা করে, আমাদের যারা সমসাময়িক, কখনো দুঃখ করেও জিজ্ঞেস করে যে আমাদের চেনা জগৎটা, তারা তো এগুলি করতে করতেই একটা জীবন পার করে দিল। তা আমি বলি না, এর আগের প্রজন্ম তারাও এগুলি করতে করতেই জীবন পার করেছে, যারা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। তারপরে যত লড়াই হোক না কেন, যত আত্মত্যাগই করুক না কেন, ওইটার চেয়ে বেশি তার এই দেশের ইতিহাসে কিছু ঘটে নাই। তো খুব স্বাভাবিকভাবে, খুব পরিষ্কারভাবে কথা ছিল এখানে একটা গণতান্ত্রিক রিপাবলিক তৈরি করবার জন্যে, যে রিপাবলিক কী করবে, সমাজে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে এক ধরনের সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্যবস্থা করবে। এখানে মানুষের ব্যক্তি নাগরিকের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তো সেটার জন্য অনেক মানুষকে মরতে হয়েছে। প্রশ্ন করবার বিষয় হলে তো এগুলো হচ্ছে না কেন? এখানে আমি একটা কথা বলে থাকি, হয়তো আরও বহুবার বলতে হবে। এই বড় বড় আন্দোলনগুলি আপনি লক্ষ্য করবেন, প্রত্যেকটার ইতিহাসেই প্রগতিশীল তরুণরা শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত
ইতিহাস যখন বাক পরিবর্তনের সময় নেয় মানুষের গণজাগরণের মধ্য দিয়ে, এই ইতিহাসের এই বাক পরিবর্তনের সময়ে ইতিহাসকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিপুল সংগঠিত রাজনৈতিক শক্তির দরকার পড়ে, সেটা সেই প্রগতিশীলদের থাকে না বা গড়ে ওঠে নাই। ফলে শেষ পর্যন্ত যারা একটা ন্যায়পরায়ণ সমাজ, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, সমাজের একটা প্রগতিশীল বিকাশ এগুলো চায়, তার পক্ষে রাজনৈতিক সমাবেশ ঘটানো এবং রাজনৈতিক সাংগঠনিক শক্তি বৃদ্ধির করার কোনো বিকল্প আসলে আমাদের ইতিহাসের সামনে নাই। ফলে প্রতিদিন আমরা এই সরকারগুলো যা করছে এগুলি করার কথা। ফলে আমাদের রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্য কাজ করা ছাড়া সম্ভবত কোনো পথ আমাদের সামনে নাই। আপনি এই সব শেষে যে কথাগুলো বললেন, এই সবগুলো কথার সাথে আমি একমত আছি, কিন্তু এই আলোচনাগুলো আবার এখন করার মতো আমার সাথেই সময় নেই। খুবই একটা ইম্পর্টেন্ট আলোচনা। এরপরে কোনো সময় যদি আপনাকে ডাকি, আপনার সময় হয়, তাহলে নিশ্চয়ই আমরা সেটা করতে পারবো। কারণ এই যে বিকল্প যে ধারণার কথা বলছেন, এইটা সব মানুষের আকাঙ্ক্ষার মধ্যে আছে, কিন্তু তারা তার কোনো ম্যানিফেস্টেশন দেখে না। মানে আমরাও যারা এই রাজনীতি করছি বা যাদের ধারণ করি বা কোনো বলি, তারা আমরা কোনো বাস্তব শারীরিক উপস্থিতি তাদের সামনে হাজির করতে পারি না। ফলে তারা এগুলো একটা বায়বীয় মনে করে এগুলো বলার জন্য বলা, এগুলো কোনোদিন হবে না, এই জন্য তারা তার পিছনে ভরসা করতে পারে না। অতএব চয়েসের কথা যখন বলবে তখন বিকল্প দিকে তারা ভাবেই না। যাই হোক, এখন ওগুলোর উপর আলোচনা করতে আর পারবো না, আমার হাতে অত সময় নেই। একটা প্রশ্ন আপনাকে করতে হবে আমার, কারণ এটা সবাই খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। আপনি একজন সম্পাদক একটা পত্রিকার, প্রধানমন্ত্রীর ভারত সফর কি বাতিল হলো? মানে প্রতিক্রিয়া কী হতে পারে? প্রধানমন্ত্রী বা সরকারি সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমার মনে হয়, এটা একটু আলোচনা করে দিলে ভালো হয়। মিনিট 5 সময়, হ্যাঁ 4 মিনিট সময় পাবেন। জি, ধন্যবাদ। 4-5 মিনিট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুটো পার্শ্ববর্তী দেশের মধ্যে সুসম্পর্ক থাকা, একটা কার্যকর সম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু দেশের জন্যই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুগের পর যুগ ধরে ভারতের, বিশেষত বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে ভারতের যত সরকারই আসুক না কেন, আমরা লক্ষ্য করেছি যে এটা ইতিহাসের প্রচুর তথ্য প্রমাণ দিয়ে আলোচনা করা যাবে, এর ঘন্টার পর ঘন্টার তথ্য প্রমাণ দেওয়া যাবে যে ভারতের যতটা না আগ্রহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, তার চাইতে বেশি ছিল আওয়ামী লীগের সম্পর্ক গড়ে তোলা। সেখানে এক ধরনের ঐতিহাসিক ন্যায্যতা ছিল এই কারণে তাদের প্রথম দিকে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় যেহেতু আওয়ামী লীগ নেতৃত্ব ভারত অবস্থান করেছেন, তাদের সঙ্গে যে ঐতিহাসিকভাবে সম্পর্কগুলি গড়ে উঠেছিল তার মধ্যে একটা সেন্টিমেন্টালিজমও ছিল, আবেগের দিক যেমন ছিল, তাদের পরস্পরকে চেনবার জানবার সুযোগও ছিল। সে কারণে তাদের সঙ্গে হয়তো সম্পর্কটা বেশি ছিল। কিন্তু সেটা দিয়ে একটা অন্য দেশের, অর্থাৎ বাংলাদেশের দিক থেকে, যেখানে রাজনীতির উত্থান পতন, নানান বিবর্তন, নানা ধরনের রাজনৈতিক সমাবেশ, এগুলোর ঘটনা ঘটেছে, কিন্তু এটা তারা কখনো করে নাই। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে ভারত, বিশেষত 2009-এর পরের ইলেকশনটার পরে যে 14, 18 এবং 24 হয়েছে, সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ তো বটেই, যখন প্রত্যাখ্যান করেছে, তারা তখন একটা স্বৈরতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে এটাকে আরও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে সাহায্য করেছে। তো সেইটার যখন একটা অনিবার্য পতনের মুখে পড়ল, তখন তাদের পুরনো বন্ধুদেরকে ওইখানে তারা জায়গা দিয়েছে, সেটা ভারতের দিক থেকে দেওয়ার অধিকার আছে। কিন্তু বাংলাদেশ যখন, দুই দেশের সঙ্গে এক্সট্রাডিশন ট্রিটি আছে, বাংলাদেশ রাষ্ট্র যখন পরিষ্কারভাবে তাদেরকে আইনের মধ্যে থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে আন্তর্জাতিক আইনের অধীনে যখন এক প্রাক্তন প্রধানমন্ত্রীকে, যিনি এক দণ্ডিত আসামি, তাকে প্রত্যার্পণ করতে বলছেন, তার এই ব্যাপারে কোনো কথা বলছেন না। এখন বিএনপি সরকারের দিক থেকে আমি যতদূর জানি, তাদের ঠিক উপর দিয়ে যত বৈরিতার রাজনীতির কথা বলে, ভেতরে ভেতরে যখন সরকারে যায় তখন একটা কার্যকর সম্পর্ক থাকার কথা তার চিন্তা করে। একই সঙ্গে আবার যে ভারতে যাবে, অথচ সেইখানে যার বিচার হয়েছে, যিনি একটা গণ অভ্যুত্থানের
সৃষ্টি জন্য গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষকে হত্যার জন্য দায়ী, এবং ফাঁসির দণ্ডে দণ্ডিত, ফাঁসির দণ্ডে দণ্ডিত আওয়ামী লীগের নিজেরই যে কথাবার্তা রাজনীতির মানদণ্ডে এখন তাকে তারা বাংলাদেশ চাইবে না, চেয়েছে, এবং সে ব্যাপারে কোনো কথা হবে না, এবং কথা হলে সেটা লিখিতভাবে বলবে না, এটা তো হতে পারে না। আপনি লক্ষ্য করবেন ঠিক গতকালকে, আজ এটা বোধহয় গতকাল হয়ে গেছে, আমরা শুধু একটা জিনিস কম্পাইল করেছি, ভারতের যে সমস্ত কূটনীতিকরা এখানে বিভিন্ন সময় হাই কমিশন হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেছেন গত ২০-৩০ বছরে, এবং কমপক্ষে ২ জন প্রাক্তন পররাষ্ট্র সচিব বাংলাদেশ সরকারকে রীতিমতো ধমকাচ্ছে, এবং তারেক রহমানের যদি এখানে না যান বাংলাদেশের কী কী ক্ষতি হবে, তারেক রহমান কী কী ভুল করছেন, ইত্যাদি 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 বলে ইন্টিমিডেটিং কথাবার্তা বলছে। আমি মনে করি বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে অবস্থানটা, যেটা খুব সামান্য অবস্থান, এটা কোনো কঠিন কিছু না। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে অপরাধ প্রতিদিন করে চলেছে, বর্ডারে হত্যা করছে, পুশিং করছে, আমাদের ন্যায্য পানের হিস্সা দিচ্ছে না, এগুলো তো আলোচনা হতে হবেই। কিন্তু এটা অত্যন্ত সাধারণ কথা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ওখানে যাবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী দণ্ডিত আসামি, তাকে প্রত্যার্পণ ব্যাপারে তারা কথা চেয়েছেন, সরকার কি বলে ভারত সরকার, এবং তার অবস্থানটা লিখিতভাবে জানাবেন। এই দাবিটা অত্যন্ত ন্যায্য। এইটা বরং ভারত সরকার উচিত হবে এইটা মেনে তাদের অবস্থানটা তাদেরকে পরিষ্কার করে একটা নতুন করে দুই দেশের রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ককে ইজি করার দিকে যাওয়া, সে দুই দেশের জন্যই ভালো। থ্যাংক ইউ।